ডিয়ার স্টুডেন্ট, আজকে আলোচনার বিষয়বস্তু হলো সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহকে আমরা আর এক নামেও জানতে পারি, সেটা হলো মহাবিদ্রোহ। তাহলে 1857 খ্রিস্টাব্দে 1857 খ্রিস্টাব্দে 1857 খ্রিস্টাব্দে এই বিদ্রোহটা শুরু হয়েছিল। তো এই বিদ্রোহের ঘটার কারণটা কি? তাহলে 1757 থেকে 1857 প্রায় 100 বছর। এই 100 বছরের মধ্যবর্তী সময়ে, কারণ 1757 খ্রিস্টাব্দে তোমরা জানো যে পলাশীর যুদ্ধ, আর 1857 হচ্ছে সিপাহী বিদ্রোহ। তো 1757 খ্রিস্টাব্দের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ তথা বাংলায় তাদের নিজস্ব শাসন ক্ষমতায় তারা নিজেরা প্রতিষ্ঠিত হয়েছিল। ক্ষমতা প্রতিষ্ঠিত হওয়ার পর 1857 সালে একটা বিরাট বিদ্রোহের রূপ নিয়েছিল। এর কারণ এই মধ্যবর্তী এই 100 বছরের সময়ে ভারতবর্ষে বিভিন্ন কৃষক শ্রমিক শোষিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অবহেলিত হয়েছে। তৎসঙ্গে বিভিন্ন যে দেশীয় রাজ্যগুলি ছিল তাদের কাছ থেকে জোর করে রাজ্যগুলো কেড়ে নেওয়া হয়েছে। এইসব বিভিন্ন কারণে 1857 সালের বিদ্রোহকে এক উল্লেখযোগ্য বিদ্রোহ হিসেবে ধরে নেওয়া যেতে পারে। কারণ এই বিদ্রোহে ভারতবর্ষে সমস্ত শ্রেণীর মানুষ যোগদান করেছিল। তাহলে প্রথমে জেনে নিই এই বিদ্রোহ শুরু হওয়ার কারণগুলো কী ছিল। কারণ কি না, এই যুদ্ধের শুরু হওয়ার কারণ ছিল দেশীয় রাজ্যগুলোর বিলুপ্তি। এই দেশীয় রাজ্যগুলোর বিলুপ্তি কিভাবে ঘটল? কারণ লর্ড ডালহৌসি তার সত্ত্ব বিলোপ নীতির দ্বারা বিভিন্ন দেশীয় রাজ্যগুলির উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কর্তৃত্ব প্রতিষ্ঠা করার সঙ্গে সেখানকার যে শাসন ব্যবস্থা বা শাসন পরিকাঠামো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের হাতে নিয়ে নেয়। তো এর ফলে কোন কোন রাজ্য, দেশীয় রাজ্যগুলোকে সত্ত্ব বিলোপ নীতি প্রয়োগ করা হয়েছে? ঝাঁসি, কয়েকটা নাম লিখছি, ঝাঁসি, সাঁতরা, এইসব অঞ্চলে, আরও আছে নাগপুর, এইসব অঞ্চলে কিন্তু প্রথম সত্ত্ব বিলোপ নীতি প্রয়োগ করা হয়েছিল। এবং পরবর্তী সময়ে প্রথমে তো কোনো লোভ দেখিয়ে, প্রথমে কোনো দেশীয় রাজ্যগুলির রাজাদের ফাঁসিয়ে এই রাজ্যগুলো দখল করতো। পরবর্তী সময় জোরপূর্বক দখল করতে লাগলো। তো বিভিন্ন রাজন্য বর্গের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বন্দ্ব দেখা দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি আমরা এই পয়েন্টটা বলতে পারি কি না, দেশীয় রাজ্যগুলির অবলুপ্তির ফলে, দেশীয় রাজ্যগুলির অবলুপ্তি।
অবলুপ্তি। দ্বিতীয় কারণ কি হতে পারে না, দ্বিতীয় কারণ কোম্পানির যে শাসন শুরু হওয়ার পর ভারতবর্ষে বিভিন্ন প্রথা যেগুলো ছিল সেগুলোকে পরিবর্তন করতে লাগলো। কোন কোন প্রথাগুলো? সতীদাহ প্রথা, বিধবা বিবাহ, গঙ্গাসাগর সন্তান বিসর্জন, এইসব যে প্রথাগুলো ছিল সেগুলো, মানে প্রথাগুলো বিভিন্ন ভারতীয় প্রথাগুলির বিরুদ্ধে, ভারতীয় প্রথাগুলোর বিলুপ্তি। তো এর ফলে কিন্তু মহাবিদ্যালয়ের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। তৃতীয় কি বলতে পারি না, পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন। পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন। তাহলে বিভিন্ন যে দেশীয় শিক্ষাগুলো ছিল, দেশীয় চিন্তা ভাবনা দ্বারা যে শিক্ষা ব্যবস্থাগুলো ছিল, সেই শিক্ষা ব্যবস্থাগুলোকে কিন্তু সরিয়ে দিয়ে বিদেশি শিক্ষা ব্যবস্থাগুলো চালু করবে। পাশ্চাত্য শিক্ষা বলছে, মিশনারি শিক্ষা ব্যবস্থা, সেই সবগুলো চালু হবে। তো এর ফলে বিদ্রোহের রূপ আরো চরম আকারে নিল। চতুর্থত আমরা বলতে পারি কি না, ভারতীয় সৈনিকদের অপমান, মানে ভারতীয় সৈন্যদের অবহেলা। তাহলে ভারতীয় সৈন্যদের অপমান কি বলতে পারি না, ভারতীয় সৈন্যরা তৎকালীন যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যতে যে নিযুক্ত ছিল তাদেরকে অল্প বেতন দেওয়া হতো এবং তাদেরকে দূর দেশে পাঠানো হতো। এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকগণ মনে করতো যে ভারতীয় সৈন্যরা তাদের সৈন্যের মতো পারদর্শী নয়। তো সেই কারণের জন্য ভারতীয় সৈন্যদের অপমান করা হতো এবং তাদের অল্প বেতন দেওয়া হতো এবং অবহেলাও করা হতো। তো এরপরে আসি বাণিজ্য। বাণিজ্যিকীকরণ। তাহলে তাহলে এটাও বলতে পারি, এই পয়েন্টটাও বলতে পারি কি না, দেশীয় যে শিল্প ছিল তার অবলুপ্তি, দেশীয় শিল্পের অবলুপ্তি, দেশীয় শিল্পের অবলুপ্তি, দেশীয় বাণিজ্য ও শিল্পের অবনতি। তাহলে দেশীয় বাণিজ্য শিল্পের কিভাবে অবনতি ঘটলো না, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্বল্পমূল্যে তাদের দেশে তৈরি করা বিভিন্ন দ্রব্য তারা ভারতের বাজারে নিয়ে এলো এবং অল্প দামে বিক্রি করতে লাগলো। তাহলে ভারতীয় যে চিরাচরিত বা পুরাতন যন্ত্রপাতি দিয়ে তৈরি সুতির মোটা বস্ত্র আর বিক্রি হলো না এবং ভারতীয় যে দ্রব্যের মূল্যও বেশি। তো সেই কারণে ভারতীয় দ্রব্য কুটির শিল্প ভেঙে পড়লো এবং ব্রিটিশদের বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তারা যে দ্রব্যগুলো নিয়ে আসতো সেইগুলো বাজারে চলতে লাগলো। এই জন্য দেশীয় পরিকাঠামো, ব্যবসা বাণিজ্যের পরিকাঠামো ভেঙে পড়লো। এই কারণে সমস্ত শ্রেণীর মানুষ, সে দেশীয় রাজন্যবর্গ হোক বা ভারতীয় যে প্রথাগুলোর যে বিলুপ্তি ঘটানো হোক বা প্রাচ্য শিক্ষার অবলুপ্তি হোক বা ভারতীয় সৈন্যদের অপমান বা দেশীয় বাণিজ্য শিল্পের অবনতি, এইসব কারণে কিন্তু মহাবিদ্রোহের সৃষ্টি হয়েছে। তো এই যুদ্ধে এই মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণটা কি ছিল? প্রত্যক্ষ কারণ যেটাকে আমরা মূল কারণ বলছি, মানে এই যুদ্ধের সব থেকে বড় কারণ, এই যুদ্ধের প্রত্যক্ষ কারণ এগুলো এনফিল্ড রাইফেলের ব্যাপার। এনফিল্ড রাইফেল
রাইফেলের ব্যবহার। এনফিল্ড রাইফেলের ব্যবহার। তাহলে এনফিল্ড রাইফেলের ব্যবহার এই যুদ্ধের পতাকা কারণ। তাহলে এই যুদ্ধের শুরুর পিছনে কিন্তু এই কারণটা ছিল। এই যে এনফিল্ড রাইফেল, যে একটা তখন যে ভারতীয় সৈন্যরা যুদ্ধ করতে যেত, এই যুদ্ধ করার সময় একটা রাইফেল ছিল, যেটা গুজব মানে রোডে ছিল, কি ঘটনাটা ঘটেছিল যে এই রাইফেলটা কার্তুজটা গরু এবং শূকরের চর্বি দিয়ে তৈরি, যেটা হিন্দু ও মুসলমানদের ধর্মের আঘাত করে, ধর্মকে আঘাত করে। তো এর ফলে এটা জানার পর এই বিদ্রোহে পুরোপুরিভাবে চরম আকার ধারণ করে। তো এরপরে আসি এই বিদ্রোহটা কোথায় কোথায় শুরু হয়েছিল। এই বিদ্রোহটা 1857 খ্রিস্টাব্দে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে, মঙ্গল পাণ্ডে নেতৃত্বে ব্যারাকপুরের সেনা ছাউনিতে প্রথম এই যুদ্ধের সূত্রপাত ঘটেছিল। পরবর্তী সময়ে কানপুর, লখনৌ, অযোধ্যা, ঝাঁসি এইসব অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং এই কানপুর, ঝাঁসি, অযোধ্যা প্রভৃতি অঞ্চলের নেতৃত্ব দিয়েছিল তাতিয়া টোপি, নানা সাহেব, লক্ষ্মীবাই, হ্যাঁ, এবং দিল্লির মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর সহ। তো এদের নেতৃত্বের দ্বারা এই বিদ্রোহ সাধারণ মানুষও আকৃষ্ট হয়েছিল। তারা আকৃষ্ট হওয়ার পরে এই বিদ্রোহটা চরম আকার নিয়েছিল। তো এই বিদ্রোহ ব্যর্থ হলেও এই বিদ্রোহের পেছনে ভারতবর্ষের সমস্ত মানুষের মধ্যে ঐক্য এবং জাতীয় চেতনার জন্ম করেছিল। এর পরবর্তী পর্ব আলোচনা হবে নেক্সট দিন।